আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন সহ কয়েকটি ছাত্র সংগঠন। প্যানেল চূড়ান্ত না হলেও ভিপি, জিএস পদে ছাত্রদলের একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় আরও একদিন বাড়ানো হয়েছে। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সিনেট ভবনে উৎসবের আমেজ তৈরি হয়। আনন্দমুখর পরিবেশে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম জোটের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করার আহ্বান তাদের। আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা, আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে, সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ইস্তেহারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে পেশ করব। মুক্তিযুদ্ধের গৌরব এবং 24-এর যে সংগ্রাম, সেই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো চলমান। সেই বিপ্লবকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য। প্যানেল চূড়ান্ত না হলেও নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। ডাকসুর বিভিন্ন পদে সংগঠনগুলোর একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রুশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে, আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাব। তারই প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রার্থী হচ্ছেন শতাধিক শিক্ষার্থী। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বেশ কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। শুধুমাত্র নামের কারণে না বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। এবারের ডাকসু নির্বাচনের 28 পদে 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবার জন্যই সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস চিফ রিটার্নিং কর্মকর্তার। 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। এছাড়া 18টি হল সংসদে 1000-এর বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ছাত্রদলের নারী নেত্রীরা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেলে তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করে ছাত্রদল। জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগপত্রও জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এদিকে ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে ডাকসুর নির্বাচন কমিশন। ডাকসুর মতো এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা, ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে দুদিনব্যাপী মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই কার্যক্রম। আগামীকাল একই সময়ে মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি জমাও দেয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে নির্বাচনী অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয় এ কার্যক্রম। এর আগে গতকাল প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে ভোটার দেখানো হয়েছে ১১,৯১৯ জন। ৩২ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৪ শিক্ষার্থী। দুপুরে অসুস্থদের মধ্যে 2 শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, গত ২.৫ মাস ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীনতার কারণে তা বাস্তবায়ন হয়নি। দফায় দফায় আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়নে কোনো রকম পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী জানান, সমস্যা সমাধানে চেষ্টা চলছে। এদিকে আবু সাইদ চত্বরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের আয়োজনে ইউজিসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গণতন্ত্রটা এটাকে ইনক্লুড করার জন্য আমরা কিন্তু সকল প্রসেসটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা করে পাঠিয়ে দিছি। এখন যদি ম্যাটার অফ টাইম টু ফাইনালি আমাদের এই গেজেটটা প্রকাশ হয়ে গেলে আমার মনে হয় যে ছাত্রদের যে দাবিটা এটা আমরা পূরণ করে আমরা আমাদের রোডম্যাপ ঘোষণা করব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার এবং তারা ইতিবাচক সাড়া দিচ্ছে। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনায় তিনি একথা জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, অপরিকল্পিত অবকাঠামো, নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে। এসব ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সমন্বিত টেকসই কৌশল উদ্ভাবন করতে হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশের মানুষের দৈনন্দিন আমিষের ৬০% আসে মাছ থেকে। বর্তমানে মানুষের গড় মৎস্য গ্রহণের পরিমাণ ৬৭ গ্রাম। ১২ লক্ষ নারী সহ মোট ২ কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খাতের উপর নির্ভরশীল। দেশজ জিডিপিতে ২.৫৩% এবং কৃষিজ জিডিপিতে ২২.26% মৎস্য খাতের অবদান। এমন বাস্তবতায় অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মাছকে প্রকৃতির উপহার হিসেবে আখ্যা দিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ নষ্ট করে পানি দূষণ সহ নানা কারণে অপার সম্ভাবনাময় এই খাত হুমকির সম্মুখীন। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। একই সঙ্গে অধ্যাপক ইউনুস জানান, মাছ সহ সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ দিই। মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ সম্ভাবনা খাতটিকে আরও বিকশিত করতে গবেষণার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া করে কমিশনে উপস্থাপন করা হয়েছে। অনুমোদন হলে এ সপ্তাহের মধ্যেই জানানো যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণে ৮২টি আসনের আপিল নিয়ে শুনানি ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত হবে। নতুন ২২টি রাজনৈতিক দলের তথ্য তদন্তের জন্য মাঠ পর্যায়ের অফিসে
চিঠি দেওয়া হয়েছে জানিয়ে সচিব আরও বলেন, রাজনৈতিক দলের প্রতীকের তফসিল আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এখনও ফিরে আসেনি, আসলে জানানো হবে। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন গণতন্ত্র সুশাসন নিয়ে কাজ করা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। বৈঠক শেষে IRI এর সাউথ রিজিওনাল ডিরেক্টর স্টিফেন সীমা জানান, আগামী নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিবে IRI। এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যারা নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে স্বীকার করেন উপদেষ্টা। নির্দোষ কেউ যেন আইনের আওতায় না আসে সেই নির্দেশনা দেয়া আছে, তবে দোষী কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে আগস্ট থেকে। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে এখন পর্যন্ত বিভিন্ন বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নতুন এই সদস্যরা ভূমিকা রাখতে পারবেন জাতীয় নির্বাচনেও। নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই, এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দিতেছি। ইলেকশনের আগেই মানে আমার এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনের আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন। বেশিরভাগই পদ সিজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। 15 আগস্ট রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হওয়া রিকশা চালককে হত্যা মামলায় আসামি করার বিষয়ে এ সময় জানতে চান সাংবাদিকরা। ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এখনো কেন মব সন্ত্রাস ঠেকানো যাচ্ছে না। মব জাস্টিসটা যত কমায় আনা যায়, এটা আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নীলফামারী জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে উল্লেখ করে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী ক্যাডার অপসারণের দাবি জানান। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এই পদ্ধতি দেশের জন্য উপযোগী নয়। এছাড়া আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন রিজভী। আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এদেশের মানুষ পিআর কি, অধিকাংশ মানুষ তারা জানে না। জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 মাদ্রাসা ছাত্রকে হত্যার মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে রাজধানীর ঢাকার চানখারপুলে 6 জনকে হত্যার মামলায়
একজন সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় তার নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। প্রসিকিউশন বলছে 2016 সালের অক্টোবরে দেশের বিভিন্ন এলাকা থেকে 7 জন তরুণকে ধরে এনে গাজীপুরের একটি বাসায় আটকে রাখা হয়। পরে জঙ্গি অভিযানের নামে বদ্ধ ঘরে যাদেরকে হত্যা করা হয়। ভুক্তভোগী এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এই মামলায় তৎকালীন এসবি প্রধান ও পরবর্তীতে আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। 7 জন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো। তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল। হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল, যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। এদিন রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিনকে হুমকিদাতাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। ইভেন এটা বলেছেন, যদি তারা কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে, ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে। এছাড়াও এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষী দেন আরও 3 জন। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত সাক্ষী দিয়েছেন 12 জন। আদালতে হাজির করা হয় এ মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নকল ওষুধ বিক্রির দায়ে খুলনার লার্জ ফার্মাকে 5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে এক ক্রেতা রয়্যাল মোড়ে লার্জ ফার্মা শাখায় ওষুধ কিনতে যান। এ সময় দেশি তৈরি ওষুধকে ফিলিপাইনে তৈরি বলে বিক্রি করেন কর্মচারীরা। ওই ক্রেতা বিষয়টি বুঝতে পেরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ফোন দিলে কর্মকর্তারা গিয়ে এর সত্যতা পান। পরে ভোক্তা অধিকার আইনে লার্জ ফার্মাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহানগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার 4 ঘণ্টা পর আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত 10টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে 2টি বগির কাপলিং হুক ভেঙে 6টি বগি আলাদা হয়ে যায়। অবশিষ্ট 10টি বগি নিয়ে ট্রেনটি রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে ভৈরব রেল সেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকা পড়ে। এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কুমিল্লায় একই পরিবারের 3 জন নিহত হবার ঘটনা চাপা দিতে অস্ত্রের মুখে জিম্মি করে বক্তব্য নিয়ে তা দিয়ে প্রতিবেদন তৈরি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার বাবা বিল্লাল হোসেন। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহতের স্বজনেরা। তারা দাবি করেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ভিন্ন দিকে প্রবাহিত করতে পেশি শক্তি ব্যবহার করে জোর করে তাদের বক্তব্য ধারণ করে তা দিয়ে ডকুমেন্টারি তৈরি করে আসিফ মাহমুদ ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগীর পরিবার আরও দাবি করেন, উপদেষ্টার বাবার বিরুদ্ধে বক্তব্য দেয় দীর্ঘদিন তাদেরকে হুমকি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী খলিলুর রহমানকে জিম্মি করে নিজেদের পক্ষে বক্তব্য নেয়ার অভিযোগ করেন তার পরিবার। সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে 2017 সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2023 সালের 23 নভেম্বর শহীদুল ইসলাম বাবুলকে এ মামলার রায়ে এক ধারায় 2.5 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 2000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।